প্রাণের হাটের সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রাণের হাটের হাটে আজকে আমি আছি আরিফুর রহমান। আজকে আমি যে বইটি নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে লুই আলথুসের রাষ্ট্র ভাবাদর্শ। বইটি মূলত একটি অনুবাদ গ্রন্থ। এটি অনুবাদ করেছেন আলতাফ পারভেজ। মূলত আমি বইটির তিনটি দিক নিয়ে আলোচনা করতে চাই। প্রথমটি হচ্ছে বইটির বাহ্যিক দিক বা বাইরের আবরণ নিয়ে আলাপ করব। দ্বিতীয়ত হচ্ছে বইটি কেন পাঠক পাঠ করবে সে সম্পর্কে কিছুটা আলোকপাত করব। তৃতীয়ত বইটির মূল আলোচনা বা বইটির ভেতরের যে বিষয়বস্তু রয়েছে সেটি নিয়ে আমি আলাপ করতে চাই। আমি কোনো ধরনের কালক্ষেপণ না করে বইটির বাহ্যিক দিক বা বাইরের আবরণ নিয়ে কিছুটা আলাপ করতে চাই। এটি মূলত একটি অনুবাদ গ্রন্থ, আমি যেটি আগেই বলেছি। এটির মূল লেখা লিখেছিলেন লুই আলথুসের, একজন ফরাসি তাত্ত্বিক এবং দার্শনিক এবং মার্কসিস্ট চিন্তাবিদ। সেই মূল গ্রন্থটির নাম ছিল আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেটস অ্যাপারেটস। লেখাটি সর্বপ্রথম প্রকাশিত হয় লা পেন্সি এর 151তম সংখ্যায়, যা জুন 1970-এ প্রথম প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থটির ভাবানুবাদ এবং পর্যালোচনা করেছেন আলতাফ পারভেজ, যা আমাদের আজকের আলাপের বিষয়। বইটির প্রচ্ছদ করেছেন অমল আকাশ। বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ অনুবাদ সংসদের পক্ষে সংহতি প্রকাশনীতে। অনুবাদ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় জানুয়ারি 2020 সালে। এই বইটি পাওয়া যাবে কনকর্ড এম্পোরিয়ামের নিচতলায়, যা অবস্থিত কাটাবন সংহতি প্রকাশনীর শোরুমে। বইটির দুইটি সংস্করণ রয়েছে, একটি পেপারব্যাক সংস্করণ যার মূল্য ধরা হয়েছে 150 টাকা 20% ছাড়ে। বইটির বোর্ড বাঁধাই সংস্করণের মূল্য ধরা হয়েছে 200 টাকা 20% ছাড়ে। এবার আমি বইটির যেটি দ্বিতীয় দিক, অর্থাৎ বইটি পাঠক কেন পাঠ করবে সে সম্পর্কে কিছুটা আলোকপাত করতে চাই। মহান চিন্তক লেনিন বলেছেন, সেই চূড়ান্ত রূপের দাস যিনি জানেন না যে সে দাস। আমরা সেই চূড়ান্ত রূপের দাস হতে চাই না। আমরা যে চূড়ান্ত রূপের দাস নই, কিংবা আমরা যে জানি যে আমরা দাস, সেটি জানবার জন্যই আমাদের বইটি পাঠ করা উচিত। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর বলেন যে আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, আমার মন বান্ধিবি কেমন। এখন আমাদের এমন একটি সময় চলছে যে সময়ে শাসক আমাদের সাধারণ জনগণের, সাধারণ মানুষের শুধু হাত বা পা নয়, আমাদের মনও বাঁধতে পারে। কিভাবে শাসক আমাদের মন বাঁধতে পারে সে সম্পর্কে কিছুটা জানবার জন্য আমাদের এই বইটি পাঠ করা উচিত। এবার আমি বইটির রাষ্ট্র ভাবাদর্শ বইটির মূল আলোচনায় চলে যাচ্ছি। মূল আলোচনায় অর্থাৎ বইটি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যিনি পর্যালোচনা করেছেন অর্থাৎ আলতাফ পারভেজ, তিনি বইটিকে তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগে তিনি লুই আলথুসের জীবন সম্পর্কে কিছু কথা বয়ান করেছেন। দ্বিতীয়ত তিনি আলথুসের যে মূল লেখাটি অর্থাৎ আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটস এর ভাবানুবাদ করেছেন। তৃতীয়ত তিনি আলথুসের, গ্রামসি ও লেনিনের রাষ্ট্র দর্শন সম্পর্কে কিছুটা আলোকপাত করেছেন। এবার আমি লুই আলথুসের সম্পর্কে কিছু কথা বলতে চেষ্টা করব। লুই আলথুসের জন্ম এক ঐতিহাসিক ক্ষণকালে, অর্থাৎ অক্টোবর বিপ্লবের ঠিক 1 বছর পরে 1918 সালে আলথুসের জন্মগ্রহণ করেন। আলথুসের শিক্ষাজীবন কাটে ইএনএসএ একটি প্রতিষ্ঠানে। আলথুসের শিক্ষাজীবন গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ইএনএসএ প্রতিষ্ঠান থেকেই বিখ্যাত ফরাসি দার্শনিক সাত্রে, ফুকো, লাকা, দেরিদা এই প্রতিষ্ঠানেরই চিন্তাবিদ ছিলেন। আলথুসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ফ্রান্স দখলের সময় জার্মান কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন। মূলত এই সময়ে তিনি কমিউনিস্ট সহবন্দীদের প্রভাবে তার মূল চিন্তা থেকে সরে আসেন এবং সরে এসে তিনি আমূল পরিবর্তনবাদী চিন্তাধারার সংস্পর্শে আসেন। এখান থেকে মুক্তির পরপরই আলথুসের 1948 সালের অক্টোবরে ফ্রান্স কমিউনিস্ট পার্টি পিএসএফতে যোগদান করেন। এর কিছুদিন পরেই চীনের বিপ্লব ঘটে। চীন বিপ্লবের সময় তিনি মাও সেতুং সম্পর্কে জানতে ভীষণভাবে আগ্রহী হয়ে ওঠেন এবং চীন বিপ্লবের উপর লিখেন তার আরেকটি বিখ্যাত গ্রন্থ অন দ্য কালচারাল রেভলিউশন। দুঃখজনক এই যে জার্মান শিবিরে বন্দিত্বের জের ধরে আলথুসের 1947 সাল থেকে 1980 সাল পর্যন্ত প্রায় 15 বার বিষণ্ণতায় আক্রান্ত হন। এই সময়কাল অনেক লেখা তিনি অসুস্থতার জন্য সম্পন্ন করতে পারেননি। অসম্পূর্ণ বহু লেখা রেখেই 1990 সালের অক্টোবরে 72 বছর বয়সে আলথুসের জীবনাবসান ঘটে। এবার বইটির মূল আলোচনার অর্থাৎ আমাদের আজকের বইয়ের মূল আলোচনার দ্বিতীয় অংশ
আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেটস অ্যাপারেটসের ভাবানুবাদ সম্পর্কে আমি কিছু কথা বলবো। এটি মূলত আজকের আলাপের মূল বিষয়বস্তু। এখানে আমরা দেখব কিভাবে শাসক জনগণকে শাসন কিংবা শোষণ করবার লাইসেন্স গ্রহণ করে, জনগণের থেকেই শাসক এই লাইসেন্স গ্রহণ করে। আর এই লাইসেন্স কখনো গ্রহণ করা হয় বল প্রয়োগে, অর্থাৎ হাত পা বেঁধে। আলথুসের তাকে বলছেন আরএসএ বা রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটস। এই আরএসএ বা রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটসে থাকছে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আমলা ইত্যাদি। আবার কখনো শোষণের লাইসেন্স শাসক গ্রহণ করে মন বেঁধে, অর্থাৎ ভাবাদর্শের মাধ্যমে। আলথুসের যাকে বলছেন আইএসএ বা আইডিওলজিক্যাল স্টেটস অ্যাপারেটস। এখানে আমরা দেখব কিভাবে বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান, এমনকি মিডিয়া জনগণকে শোষণ করবার জন্য শাসকের পাশে যে দাঁড়ায়। রাষ্ট্র যে বল প্রয়োগে ক্ষমতা চর্চা কিংবা অবৈধ ক্ষমতার চর্চা করে সে সম্পর্কে লেনিনও খানিকটা আলোচনা করেছেন। কিন্তু ভাবাদর্শের মাধ্যমে, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া, ধর্মীয় প্রতিষ্ঠান কিভাবে শাসকের পাশে দাঁড়িয়ে সাধারণ জনগণকে শোষণ করে সেটিই দেখিয়েছেন আলথুসের। আলথুসের চিন্তা লেনিনের চিন্তার থেকে এখানেই কিছুটা অগ্রবর্তী আমি বলতে চাই। এবার আমি বলবো যে কিভাবে আমি যেটা প্রথমোক্ত আলোচনা করেছি, অর্থাৎ আরএস রিপ্রেসিভ স্টেটস অ্যাপারেটস কিভাবে জনগণকে শাসন করে। এটি বিস্তারিত দেখবার জন্য লেনিনের একটি বিখ্যাত গ্রন্থ, যেটি 1918 সালে প্রকাশিত হয়, স্টেট অ্যান্ড রিভলিউশন, এই গ্রন্থটির একটি অনুবাদ প্রকাশ করেছেন, যেটির লেখক হচ্ছেন আলতাফ পারভেজ। বইটি ঐতিহ্য থেকে প্রকাশিত হয়েছে। লেনিন এখানে বিস্তারিত আলাপ করেছিলেন কিভাবে আরএসএ অর্থাৎ রাষ্ট্রীয় দমনমূলক বাহিনী মানুষকে অত্যাচার করে থাকেন। কোনো গণতান্ত্রিক ন্যায্য সাংবিধানিক অধিকার দমাবার জন্য আমরা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার হতে দেখব। সেটিকে আলথুসের বলছেন আরএসএ বা রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটস। আর এই আরএসএ সাধারণত হয় পাবলিক চরিত্রের। যেমন একটি উদাহরণ যদি দেই, যে ফ্রান্সের জনগণের ট্যাক্সের টাকাতেই বা ইউরোতেই ফ্রেঞ্চ পুলিশ আবার ফ্রান্সের জনগণের উপর মুষ্টিমেয় কিছু মানুষের বা শাসকের সুবিধার জন্য সংখ্যাগরিষ্ঠ জনগণের উপর হামলা করবে এই ফ্রান্স পুলিশ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই রিপ্রেসিভ স্টেটস অ্যাপারেট সাধারণত পাবলিক চরিত্রের। এটি নিয়ে লেনিন আলাপ করেছেন, এটি নিয়ে আলথুসের আলাপ করেছেন। কিন্তু আলথুসের অগ্রবর্তী যে চিন্তার কারণে সেটি হচ্ছে আলথুসের দেখাচ্ছেন আইএসএ বা আইডিওলজিক্যাল স্টেটস অ্যাপারেটস কিভাবে ব্যবহার করে জনগণকে দমন করা হয়, জনগণকে পীড়ন করা হয়। আমি প্রথমেই বলেছি আইএসএতে যে উপাদানগুলো রয়েছে তা হচ্ছে একদম শুরু থেকে পরিবার, দ্বিতীয়ত রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানের কথা এই কারণে বলছি যে মানুষ প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেয়। তার ব্যক্তিগত জীবন, তার পরিবার, তার সেনাবাহিনীতে যোগদান করলে সেখান থেকেও সে শিক্ষা নেয়, কোনো মিডিয়া কর্মী হিসেবে যোগদান করলে সেখানেও সে শিক্ষা নেয়। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিক্রম এই কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান মানুষকে যে বড় সময়টা পায়, অন্য কোনো প্রতিষ্ঠান এত বড় সময় পায় না। তো আলথুসের মতে যে শিক্ষা শুধুই বিশুদ্ধ একাডেমিক কোনো বিষয় নয়, শিক্ষা প্রতিষ্ঠান মাত্র রাষ্ট্র কাঠামোর সম্প্রসারিত রূপ। অর্থাৎ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যদি আমি কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর বা বড় সংখ্যক একটা ছাত্রের একটা ভুল জিনিস তাদের মধ্যে যদি আমি ইনপুট করতে পারি, তাহলে তারা কিন্তু আমার শাসক হয়েই থাকবে বা শাসকের অনুগামী হয়েই থাকবে এবং পরবর্তীতে শাসকের হয়েই তারা কাজ করবে। এখানে একটি উদাহরণ দেওয়া প্রয়োজন। যেমন তৃতীয় বিশ্বের টেক্সট বইতে আমরা দেখতে পাবো যে বিশ্ব ব্যাংক বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এর অনেক ধরনের গুণগান গাওয়া হয়। কিন্তু তৃতীয় বিশ্বে বিশ্ব ব্যাংকে বা আইএমএফের যে বৈপরীত্য বা যে শোষণ সে সম্পর্কে আলোকপাত করা হয় না। ফলে আমাদের শিক্ষা জীবন শেষ করেও বা আমাদের অর্থনীতি বা বিজনেস অনুষদের অনেক বিষয় পড়েও বা অনেক ডিসিপ্লিন পড়েও আমরা বিশ্ব ব্যাংকের যে বৈপরীত্য সেই বিশ্ব ব্যাংকের বৈপরীত্যকে আমরা ধরতে পারি না। আবার বিভিন্নভাবে ভুল ইতিহাস প্রচারণার ফলে আপনি বিরাট সংখ্যক ছাত্রছাত্রী শাসককে কখনো শোষণ করবার সম্মতি প্রদান করে। আলথুসের বলেন যে শিক্ষক এই ভুল ইতিহাস থেকে সঠিক ইতিহাস শিক্ষা দেয় বা সঠিক জিনিস ছাত্রদের মাঝে বিতরণ করেন, যে শিক্ষা বিতরণ করেন, আলথুসের তাদেরকে
নায়কের মর্যাদা দেন। আলথুসেরের মতে তারা জাতির নায়ক হিসেবে আবর্তিত হয়। এবার আমি আলাপ করতে চাই যে মিডিয়া কিভাবে এই কাজটা করে থাকে, অর্থাৎ মিডিয়া কিভাবে শাসকের পাশে দাঁড়িয়ে জনগণকে শোষণ করবার সম্মতি উৎপাদন করে। সে সম্পর্কে বিখ্যাত তাত্ত্বিক নোম চমস্কি লিখেছেন, যেটা সংহতি প্রকাশনী থেকে অনুবাদ করেছেন আল মামুন স্যার, যে সম্মতি উৎপাদন নামে একটি বই পাওয়া যায়। সে সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে। আমি শুধু আমাদের সমসাময়িক বিশ্বের বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক রেখে কিছু কথা বলতে চাই। ফোন কল ভাইরাল করে মিডিয়া একজন অভিযুক্ত ব্যক্তিকে কখনো কখনো জনগণের সামনে অপরাধী বলে প্রচার করে ব্যক্তি গোপনীয়তার নীতি লঙ্ঘন করে। ফলে শাসকও জনগণের বেডরুমে কিংবা প্রেমিকার সাথে কথোপকথন শুনবার বা হস্তক্ষেপ করবার লাইসেন্স পায়। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আরএসএ বা আইএসএ কি পরস্পরের সাথে দ্বন্দ্বমূলকভাবে কাজ করে? এটার উত্তর হচ্ছে না। আইএসএ বা আরএসএ পরস্পর বিরোধী বা আলাদা আলাদাভাবে কাজ করে তেমন নয়, বরং একে অপরের পরিপূরক হয়ে কাজ করে থাকে বলতে শোষণ করে থাকে। সেটা কীরকমভাবে? রাষ্ট্র যখন কাউকে কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে বা অবৈধভাবে গ্রেফতার করে, আমি বলবো আইএসএ ঠিক সেই মুহূর্তে তার ভাবাদর্শ দিয়ে সেই অবৈধ গ্রেফতারকে জায়েজ করবার একটা অপচেষ্টা চালায়, ফলে সেটা শাসকের পক্ষেই যায়। এটা ছিল আলথুসেরের আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেটস অ্যাপারেটসের মূল বিষয়বস্তু, অর্থাৎ আমাদের আজকের আলাপের মূল বিষয়বস্তু। এই বইতে যে কারণে আলতাফ পারভেজ বলেছেন, যেটি একটি এখানে লেখা রয়েছে যে ভাবানুবাদ ও পর্যালোচনা, তো পর্যালোচনার ক্ষেত্রে তৃতীয় অধ্যায়ে আলতাফ পারভেজ দেখাচ্ছেন যে এই অনুচ্ছেদটির যে নাম দিয়েছেন সেটি হচ্ছে আলথুসের, গ্রামসি ও লেনিনের রাষ্ট্র দর্শন। এখন আমাদের আলাপের বিষয়বস্তু হচ্ছে আলথুসের কি এই বয়ানটি বা আইডিওলজি অ্যান্ড আইডিওলজিক্যাল স্টেটস অ্যাপারেটস, অর্থাৎ রাষ্ট্রের যে দমনমূলক হাতিয়ার, সেটা ভাবাদর্শ বা দমনমূলক হাতিয়ার থেকে, এটা কি আলথুসের প্রথম শুরু করলেন? উত্তর হচ্ছে না। মার্কসের ঐতিহাসিক বস্তুবাদে আমরা যে অবকাঠামো এবং উপরিকাঠামোর একটা চিত্র দেখতে পাই, সেখানেই মার্কস কিছুটা এখানে আলোকপাত করেছিলেন। পরবর্তীতে মার্কসের এই চিন্তাকে এগিয়ে নিয়ে যান লেনিন। কিন্তু আমি আগেই বলেছি যে লেনিন শুধু রাষ্ট্রের পীড়নকারী বা জবরদস্তিমূলক সংস্থা যথা পুলিশ, আমলাতন্ত্রের উপর জোর দিয়ে আলাপ করেছিলেন। বিস্তারিত দেখবার জন্য আমি যেটা আগেও বলেছি বা পূর্বেও কিছুটা আমি বলেছি যে স্টেট অ্যান্ড রেভলিউশন এবং ঐতিহ্য থেকে প্রকাশিত আলতাফ পারভেজের এই 100 বছরের পাঠ এবং প্রশ্ন ও পর্যালোচনা, এই বইটি দেখা যেতে পারে। এটি ঐতিহ্য থেকে 2018 সালে প্রকাশিত হয়েছে। 3 নম্বর হচ্ছে গ্রামসির হেজিমনি থেকেও আলথুসের কিছুটা এগিয়ে যান। তবে আমি বলতে চাই যে গ্রামসির হেজিমনি এবং আলথুসের ভাবাদর্শিক হাতিয়ার অনেকটা একই চিন্তাধারা বা একই ঘরানা। যেমন গ্রামসির সিভিল সোসাইটির এজেন্টরা আলথুসের ভাবাদর্শিক হাতিয়ার বলতে যেটি উপাদান যেগুলো রয়েছে, বিদ্যালয়, পরিবার, মিডিয়া, এগুলো রূপে কাজ করে। তার মানে দেখা যাচ্ছে যে গ্রামসির সিভিল সোসাইটির যে এজেন্ট বা সহজ বাংলায় দালাল, তারাই সেই জিনিসটি পরবর্তী আরও সূক্ষ্ম রূপ নিয়ে ভাবাদর্শিক হাতিয়ার অর্থাৎ বিদ্যালয়, পরিবার, মিডিয়া থেকে অনেক আগে থেকেই কাজ করা শুরু করছে। এই ছিল আমাদের আজকের আলাপের বিষয়। তো প্রাণের হাটের দর্শকদের জন্য শুভেচ্ছা রইল। বই পড়ুন, কেননা বই পারে মানুষকে নতুন রাখতে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রাণের হাটের এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাইকে ধন্যবাদ।